করে রুমে গিয়ে দেখলাম উনি রুমে নেই। তবে কোথায় গেলেন? আমি ওনাকে খুঁজতে লাগলাম। এখানেই তো থাকার কথা। দেখলাম উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি কিছু বললাম না, চুপ করে বিছানায় বসে থাকলাম। আমি জানি না কখন ঘুমিয়ে পড়েছি রাতের ক্লান্তির জন্য। যখন ঘুম ভাঙলো তখন দেখছি আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু আমি তো বসেই ঘুমিয়ে পড়েছিলাম। তবে কি স্যার? আমার আর ভালো লাগছে না ওনার কথা ভাবতে। শাওয়ার নিতে চলে গেলাম, যদিও বা একবার নিয়েছি, প্রতিদিনের অভ্যাস তো। শাওয়ার নিয়ে বাইরে আসতেই দেখি আমার ফোন পেটে পড়ে আছে। আমি উৎসুক হয়ে ফোনটা হাতে নিলাম। কত ঘন্টা পরে ফোনটাকে কাছে পেলাম। দেখছি আম্মুর মিস কল উঠে আছে। আমি তোয়ালিটা বেডে রেখেই আম্মুকে কল দিতেই যাব, তখনই হঠাৎ করে কে যেন আমার পেছন থেকে এসে জড়িয়ে ধরে। তার উষ্ণ আলিঙ্গন পেয়ে ভয়ে ফোনটা আমার হাত থেকে পড়ে যায়। এই বাড়িতে যেহেতু উনি আর আমি থাকি, তাই আমার বুঝতে বেশি সময় লাগলো না যে এটা কে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, স্যার কি করছেন? প্লিজ ছাড়ুন। কিন্তু উনি শুনলেন না। উনি আমার চুলে মুখ খুঁজে দিলেন। আমি ওনাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। উনি আমার ঘাড়ে একটা কিস করেই ওনার তোয়ালিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। যেন কিছুই জানেন না উনি। উফ, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি বিছানায় বসে একটু জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। তারপর আম্মুকে কল করলাম। আম্মুকে কল করতেই আমায় এক গাদা প্রশ্ন ছুড়ে দিল। কি হয়েছে আমার, কেমন আছি, কাল থেকে একবারও কেন কল করলাম না? শ্বশুর বাড়ি যেতেই মা বাবাকে ভুলে গেলাম। কতবার কল করেছে, তবুও কেন রিসিভ করিনি? এটা সেটা প্রশ্ন। আমি আম্মুকে কোনো মতে বোঝালাম যে ফোনটা কোথায় যেন রেখে দিয়েছি আর খুঁজে পাচ্ছিলাম না। এখন পেলাম, তাই কল করলাম। আম্মুকে একটু পটালাম। রাগ করেছে যে। এখন মায়ের রাগ না ভাঙালে হয়? আম্মুর সাথে কথা বলে মনটা হালকা হয়ে গেল অনেকটাই। সারা রাতে সেই কষ্টের কথা ভুলেই গেলাম। দুপুরে লাঞ্চ চুপচাপ করে দিলাম। তা না হলে আবার যদি উনি আমার উপরে রাগ করে উঠে চলে যান, তবে আমার তো আর খাওয়াই হবে না। এমনিতেই শরীরের ক্লান্তিতে আর থাকতে পারছি না না খেয়ে। আমার আগে ওনার খাওয়া হয়ে গেল। ভালো করে খেয়াল করলাম, আমি যতক্ষণ ধরে খেলাম ততক্ষণ উনি ওখানেই বসেছিলেন, আমার খাওয়া দেখছিলেন। ওনার খাওয়া শেষ হলেও আমি ওনার এমন কাজে কিছুটা ইতস্তত বোধ করলাম, তাই তাড়াতাড়ি উপরে চলে গেলাম। রাতে আম্মুর সাথে কথা শেষ হতেই না জানি কোথা থেকে উনি এসে লাইটটা অফ করে দিলেন। আমার খুব ভয় লাগতে লাগলো। তবে কি আজকেও উনি আমার সাথে জোর করবেন? ভাবতে দেরি কিন্তু করতে দেরি না। উনি আমায় একটা হ্যাঁচকা টান দিয়ে পিছনে ফেলে দিয়ে আমার ওপর উঠলেন। উফ, কত ভারী উনি। আমি পারছি না ওনার ওজন নিতে। এটা কি করছেন আপনি? নামুন আমার ওপর থেকে। কেন জান, তুমি চাপবে নাকি? কি? জঙ্কুকদের গলায় মুখ ডোবায়, জঙ্কুকদের গলায় ছোট্ট ছোট্ট কিস করছে। বেডের চাদরটা শক্ত করে চেপে ধরে। জঙ্কুক একটা ডিপ কিস করতেই তে মৃদু আওয়াজ করে ওঠে। আহ! তে এবার থাকতে না পেরে জঙ্কুককে জোরে ধাক্কা দেয়। তে ধাক্কায় জঙ্কুক কিছুটা সরে যায়। জঙ্কুক রাগী চোখে তের দিকে তাকিয়ে আছে। তে ভয়ে একটা শুকনো ঢোক গিলে বলে, দেখুন, আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার অনেক ব্যথা করে। প্লিজ স্যার। আমি এই চুপ। আর একটা কথা না। এত তিরিং বিরিং না করে আমার কাজটা আমাকে করতে দাও। না হলে এমন অবস্থা হবে, দেখবে হয়তো 2-3 দিন বিছানা থেকে উঠতেই পারছো না। So don't even try to stop me, baby. তে ভয়ে আর কোনো কথা বলতে পারে না, শুধু কান্না করছে। জান এভাবে কান্না করে? রুমে ইনসাইড বেবি বলে জঙ্কুক ইন্টিমেট হয়ে যায়। You're so hot, baby. So tight. I love you, John. তে এখনো কান্না করছে, কিন্তু জঙ্কুক কিছু শুনলে তো। আজকে জঙ্কুক সারা রাত তেকে ঘুমাইতে দেয়নি। তে নিস্তেজ হয়ে পড়েছে। জঙ্কুক ভোরের দিকে তেকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় যেতে তে আজকেও নিজের শরীরে একটা কম্বল পেঁচিয়ে দ্রুত ওয়াশরুমে যেতে লাগলেই জঙ্কুক তার হাত ধরে বলে, আজকে শুধু ওয়াশরুম লক করে কান্না করে দেখো আমি কি করি। যদি তা না চাও তবে ভালো ভালো শাওয়ার নিয়ে তাড়াতাড়ি বের হবা, না হলে আমি আবার জোর করব। মাইন্ডেড বলে আমার হাত ছেড়ে দিলেন।
উনি হয়তো আমার কান্নায় ভেজা ছলছল চোখ দেখতে পেলেন, কিন্তু না, উনি সত্যিই পাষাণ। আমি আমার এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। অনেক সময় লাগছে দেখে উনি এসে দরজায় নক করলেন। ইচ্ছা ছিল না উত্তর দেওয়ার, তবুও বললাম, জি বলুন। কিছু না। তবে নক করলেন কেন? জেগে আছো কিনা তাই। বলে উনি চলে গেলেন। আমি শাওয়ার নিয়ে বাইরে আসলাম, দেখলাম উনি বিছানায় নেই। আমারই ভালো, খুব খারাপ লাগছে। আমি এত কষ্টের পরে নরম বিছানা পেতেই নিজেকে ঢেকে নিয়ে শুয়ে পড়লাম। উঠে দেখছি ভোরের আবছা আলো ফুটে উঠেছে। এই যা, আমার নামাজ। কালকে ওনার জন্য ফজরের নামাজ পড়তে পারিনি, আর আজকেও। হ্যাঁ, ভাল লাগে না সব। আজকে উনি অফিস গেলেন, তবে আমায় নিয়ে গেলেন না। যাওয়ার আগে বললেন, তোমায় আর অফিসে যাওয়া লাগবে না। আমিও আর কিছু বললাম না, কারণ আমি একটু ব্রেক চাই। আর ভালো লাগছে না ওনার এই টর্চার। বাড়িতে তো উনি আছেনই, আবার অফিসেও উনি। আমি একটু শান্তি চাই। আজকে উনি নেই, তাই বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সেদিন ওনার জন্য ভালো করে দেখা হয়নি। আজকে ছাদে গেলাম, অনেক বড় ছাদ। আমার ছাদ অবশ্য অনেক পছন্দ। ওনার দেওয়া সব কষ্টের মধ্যে আজকে একটু সুখ অনুভব করলাম এই ছাদে এসে। ছাদের দোলনায় মাথা দিয়েই বসে রইলাম। অনেক সময় ধরে এখানে আছি। সন্ধ্যা হওয়ার একটু আগেই রুমে গেলাম। মকবিরের নামাজের পর আম্মুর সাথে কথা বলতেই উনি এসে হাজির। উনি এসে আমার দিকে একটু তাকিয়ে ওনার কোটটা খুলে রেখে তোয়ালিটা নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি নিচে গেলাম খাবার গরম করতে, কারণ আম্মু বলল। তা না হলে কোনো ইচ্ছাই ছিল না ওনার জন্য খাবার গরম করার। আমার খাবার গরম করা শেষ করতেই উনি এসে হাজির। আমায় বললেন, তোমার কি দরকার ছিল খাবার গরম করার? না মানে, আম্মু বলল নেক্সট টাইম থেকে কিচেনে কখনো আসবে না। কিন্তু আপনি না থাকলে তো আমার কিচেনে আসা লাগবেই খাবার করতে। উনি মাথায় হাত দিয়ে বললেন, ওহ শিট, তুমি কি আজকে কিচেনে এসেছো? উনি রেগে বললেন, কেন এসেছো তুমি কিচেনে? মানে, দুপুরে খাবার গরম করতে। আমায় একবার ফোন করতে পারলে না? কিন্তু কেন? উনি রেগে আমার হাত শক্ত করে ধরে বললেন, আমি বলছি তাই। আর আমার কথা বোঝো না কেন তুমি? উফ স্যার, লাগছে হাতে, প্লিজ ছাড়ুন আমায়, প্লিজ। চোখে পানি চলে এসেছে ব্যথায়। কি মনে করেন নিজেকে উনি? কি মনে করেন যখন যা ইচ্ছা তাই করবেন, যখন ইচ্ছা ব্যথা দেবেন? আমিও তো একটা মানুষ নাকি? কি পেয়েছেন উনি আমাকে? উনি এখনো আমার হাত শক্ত করেই ধরে আছেন। আমি বললাম, স্যার প্লিজ আমার হাতটা ছাড়ুন, লাগছে। লাগতে দাও, তোমার এটা শাস্তি। আমার পারমিশন ছাড়া কেন তুমি কিচেনে আসবে? প্লিজ এবারের মতো ক্ষমা করুন, আর আসবো না, সত্যি বলছি, হাতে খুব লাগছে। উনি এবার আমার হাত ছেড়ে দিতেই আমি হাত ধরে দেখি কি লাল হয়ে গেছে হাত। উফ, দেখেই ভয় লাগছে। আম্মু কখনো আমায় এত কষ্ট দেয়নি। বাবা মায়ের একমাত্র মেয়ে হয়, খুব আদরেই ছিলাম। কিন্তু স্যার আমায় কি পেয়েছেন? আমাকে শুধু কষ্ট দেন। উনি ভালো না। উনি রেগে বললেন, কি হলো, কথা ভুলে গেলে নাকি? বের হও কিচেন থেকে। আমি দ্রুত কিচেন থেকে বের হয়ে গেলাম। আর কখনো যাব না ওই কিচেনে, না খেয়ে মরে গেলেও না। আমি খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। উনি এসে আমার পাশে শুয়ে লাইট অফ করে দিলেন। ভাবছি আজকেও কি উনি আমার কাছে আসবেন? এমনিতেই তো হাতের 12টা বাজিয়ে দিল, আবার জোর করবে। প্লিজ আল্লাহ, আজকে বাঁচিয়ে দাও। আর এসব সহ্য হচ্ছে না। অনেক সময় কেটে গেল, কিন্তু আমার ঘুম আসছে না। খেয়াল করলাম উনিও জেগে আছেন, এপাশ ওপাশ করছেন। একটু পরেই উনি বললেন, জেগে আছো? কি, ঘুমাওনি কেন? এমনি। কেন, কিছু বলবেন? আজকেও আমার বলতে দেরি, কিন্তু ওনার করতে দেরি না। আমায় চিৎ করেই আমার উপরে উঠে বললেন, না করব। কি করছেন আপনি? ছাড়ুন আমায়। কেন, জানো না এখন কি করব? কিন্তু আপনি তো, আমি ভেবেছিলাম কিছুই করবেন না। তাহলে ঘুমাওনি কেন? এটা তোমার শাস্তি। প্লিজ আজ কিছু করবেন না, আজকে রাতটা অন্তত। কেন, তুমি জেগে থাকলে প্রবলেম নাই, আর আমি কিছু করলেই প্রবলেম। আর আজকে তো করতে চেয়েছিলাম না, তুমি তো জেগে থাকলা। প্লিজ, খুব কষ্ট হয়। কিন্তু উনি শুনলেন না। আজকে আমার সাথে সব করলেন।
ভেবেছিলাম আজকে হয়তো উনি ভালো হয়ে গেছেন, আর কিছু করবেন না আমার সাথে, অন্তত একটা রাত শান্তিতে থাকবো। কিন্তু না, উনি আজকেও করলেন। একে তো তখন ওভাবে হাত শক্ত করে চেপে ধরে হাতের 12টা বাজিয়ে দিয়েছিল, আবার এখন এটা আমার হাত। উনি তো এভাবে আমার সাথে জোর করতে করতে আমার হাতের হাল খারাপ করে দিবেন। খুব কষ্ট হয় যখন উনি আমার সাথে জোর করেন। আমি অনেক চেষ্টা করেছি ছাড়ানোর, কিন্তু যে হাতে লাগিয়েছেন ওখানেই অনেক চাপ দিয়ে ধরে আছেন। আজকে আরো কষ্ট হলো এই হাতের জন্য। এভাবে বিয়ের 2 মাস কেটে গেল, আর আমার জীবনের সব সুখ চলে গেল। উনি এভাবে প্রতিটা রাতেই আমার সাথে শারীরিক সম্পর্ক করেন। আমার এমনিতে কোনো প্রবলেম নেই ওনার কাছে আসতে। উনি আমার স্বামী, ওনার অধিকার আছে, কিন্তু উনি আমার স্বামীর মতো ভালোবেসে আমার কাছে আসেন না, আমায় জোর করেন। খুব কষ্ট হয় যখন উনি আমার সাথে এমন করেন। এই 61টা দিন শুধু আমার জীবনের একটা সময় না, যেন একটা কাল হয়ে এসেছে। আজকে ছাদে দাঁড়িয়ে আছি, নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। জানি না কখন উনি এসে বললেন, হঠাৎ আজকে ছাদে? আমি তাড়াহুড়ো করে চোখ মুছে তার দিকে তাকিয়ে বললাম, আজকে আপনি এই সময়ে? এমনি। বললে না যে আজকে হঠাৎ ছাদে কেন? এমনি। আর শুধু আজকেই না, আমি প্রতিদিন এই সময়ে ছাদে আসি। ও বলে নিচে চলে গেলেন, হয়তো রুমে ফ্রেশ হতে। খেয়াল করলাম উনি এখনো কোট পরে আছেন। বুঝলাম উনি কেবলই অফিস থেকে আসলেন। আজকে রাতে আজব কাজ হলো, উনি আমার কাছে আসলেন না, না একদম আমায় স্পর্শও করলেন না, অন্য পাশে ঘুরে ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙলো তখন নিজেকে ওনার বুকে আবিষ্কার করলাম। আজকে ওনাকে দেখে নিজের মনের মধ্যে ওনার প্রতি একটা ভালো লাগা কাজ করলো, কারণ আজকে উনি আমায় কোনো প্রকার জোর করেনি, বরং ভালোবেসে আমায় আলতো করে জড়িয়ে ধরেছেন। আমি ওনার চেহারার দিকে তাকিয়ে আছি। কি অসম্ভব দেখতে সুন্দর উনি। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে ওনাকে দেখতে। কিন্তু এই নিষ্পাপ মানুষটা টানা 2টা মাস আমার উপর টর্চার করেছেন, খুব আমায় কষ্ট দিয়েছেন। আমি ওনাকে ক্ষমা করব না। আমি ওনার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ উনি চোখ খুলতেই ওনার সাথে আমার চোখাচোখি হলো। বিয়ের প্রথম আমাদের চোখাচোখি হলো। কখনো ওনার দিকে চোখ তুলে তাকাইনি। রাগে দুঃখে যেটাই বলি, ইচ্ছা হয়নি। উনি ভালো করে পর্যবেক্ষণ করে দেখলেন উনি কি করছেন, তাই আমাকে দ্রুত ছেড়ে দিয়ে দ্রুত তোয়ালিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওনার হিস্ট্রি আমি কিছুই বুঝি না। এসব কি? ওনার চোখ দেখে কিছুই বুঝতে পারলাম না। উনি কি রেগে আছেন, নাকি খুশি, নাকি অন্য কিছু? উনি ওয়াশরুম থেকে বের হয়ে এসে বললেন, রেডি হও। কেন? আমি বলছি তাই। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু ওনার চেহারা দেখে সাহস পেলাম না। এমনিতেই কাল রাতে কিছুই করেনি, এখন যদি খেপে গিয়ে আবার করে। তাই আমিও বাধ্য হয়ে আমার এক সেট কাপড় নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। বের হয়ে দেখি উনি রুমে নেই। বুঝলাম রান্না করছেন। আমার একটা বিষয় এখনো মাথায় আসে না, উনি কেন আমায় রান্নাঘরে ঢুকতে দেন না। না, এই 2 মাসে একদিনও আর ভয়ে আমি রান্নাঘরে পা রাখিনি। সেদিন যা জোরে আমার হাতটা ধরেছিল, টানা 1 মাস হাতের ওই জায়গা লাল হয়েছিল। উনি দুপুরে আমার জন্য খাবার অর্ডার করে দেন, আর ব্রেকফাস্ট আর ডিনার উনি করেন। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমরা একসাথে ব্রেকফাস্ট শেষ করেই আমাকে গাড়িতে বসতে বলে উনি জানি না কোথায় গেলেন। আমি বসে আছি পেছনে। এই প্রথম উনি আমায় কোথাও নিয়ে যাচ্ছেন। এই 2 মাস আমাকে আম্মুর ওখানেও যেতে দেয়নি, তবে আমি না বলেই 2 বার দেখা করে এসেছি আম্মুর সাথে। যাই হোক, উনি গাড়ির পেছনে কি রেখে ওনার পাশের দরজা খুলতেই আমাকে দেখে রেগে যায়। বললেন, আমাকে কি তোমার ড্রাইভার লাগে? না মানে, তোমার এই না মানে হ্যাঁ মানে এইসব কিছু আমি শুনতে চাই না, সামনে আসো। আমি মনে মনে বললাম, এত রাগ করার কি আছে? আমি সামনে গিয়ে বসতেই উনিও আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কি সব কথা এক এক করে বলে দেওয়া লাগবে? আমি ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করে বুঝলাম সিট বেল্ট বাঁধার কথা বলছে। আমি সিট বেল্ট বাঁধতেই উনি আমার খুব কাছে চলে আসেন। কি করছেন আপনি? কিন্তু উনি শুনলে তো। উনি আমার খুব কাছে চলে আসেন।
আমি তো ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিই। আমি তো ভেবেই নিয়েছি উনি এখন আমার ঠোঁটে কিস করবেন। তবে উনি তা না করে আমার খুব কাছে এসে বললেন, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, নেক্সট টাইম থেকে আর কিছু মনে করিয়ে দিব না, তখন কি করব তা ভালো করে বুঝতে পারবে বলে আমার থেকে সরে গিয়ে নিজের সিটে বসে সিট বেল্টটা বেঁধে গাড়ি স্টার্ট দেয়। আমি জানালার বাইরের দিকে তাকিয়ে আছি। একটা জিনিস খেয়াল করলাম, আজকে ওনার একটা জিনিস মিসিং মনে হলো, মানে ওনার কোট। আজকে উনি হালকা আকাশি কালারের একটা শার্ট পরেছেন, কিন্তু কোনো ব্লেজার বা কোট পরেননি। কারণটা কি? আমি বাইরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ গাড়িটা থামে। আমার খেয়াল হয় জায়গাটা চেনা চেনা লাগছে। আমি ভালো করে তাকাতেই দেখি এটা তো আমার বাসা, মানে উনি আমাকে এখানে নিয়ে আসলেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি যেন স্বপ্ন দেখছি লাগছে। আমাকে গাড়িতে বসে থাকতে দেখে উনি বললেন, কি হলো নামো? মানে আপনি আমাকে আমার বাড়িতে নিয়ে এসেছেন? এখন থেকে ওটা তোমার বাড়ি আর এটা তোমার আব্বুর বাড়ি, কথাটা যেন মনে থাকে। আমি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালাম। একটু পরেই আম্মু এসে দরজা খুললো। আমায় দেখে খুব খুশি। আমি আম্মুকে জড়িয়ে ধরলাম। আমি ভেতরে যেতেই আম্মু বলে, জামাই কই? কেন? আমি এসেছি এইটাতে তুমি খুশি না যে ওনাকে এখন লাগবে? বলে নিজের রুমে চলে গেলাম। টানা 2 মাস ভালো করে রুমটাকে দেখতেও পাইনি। যে 2 বার এসেছি লুকিয়ে এসেছি, তাই মনে একটা খচখচ কাজ করতো। উনি বাসায় এসে আমাকে না পেলে কি হবে, কিন্তু আজকে তো উনি নিজে আমাকে এখানে নিয়ে আসলেন। কিন্তু আজকে ওনার সূর্য কোন দিকে উঠেছে? আজকে নিচের থেকেই আমাকে এখানে নিয়ে আসলো, কারণটা কি? একটু পরেই উনি রুমে এসে বললেন, বাহ চমৎকার, বাড়ি নিয়ে আসতে না আসতে আমাকে ভুলে গেলে কেন? তো আমাকে একা রেখে চলে আসলে কেন? আপনার কি পা নাই যে আপনাকে কোলে করে নিয়ে আসতে হবে? উনি রেগে গিয়ে আমার দিকে 2 পা এগোতে গেলে ওনার হয়তো খেয়াল হলো এটা ওনার বাড়ি না, তাই আর আমার কাছে আসলেন না। বললেন, তোমাকে তো আমি বাসায় গিয়ে দেখছি। আমি জানি উনি বাসায় গিয়ে আমার সাথে কি করবেন। ওনার তো সেই একই কাজ, আমার সাথে জোর করা। কিন্তু আমি আর এসবে ভয় করি না, কারণ উনি এই 2টা মাস আমাকে যে কষ্ট দিয়েছেন, আমার তো এখন মনে হয় আমার মন বলে কিছু নেই। একটা পাথরের সাথে থাকতে থাকতে কবে যে নিজেও পাথরের মতো অনুভূতিহীন হয়ে গেছি জানি না। যাই হোক, আমি এই রুমে গিয়ে যা দেখলাম তা তো খুবই অবাক। দেখলাম স্যার আম্মু আর আব্বুর সাথে হেসে হেসে গল্প করছে। এই প্রথম ওনাকে হাসতে দেখলাম। আমি তো এই 2 মাসে ভেবেই নিয়েছিলাম উনি একটা পাথর, ওনার কোনো মন নেই। কিন্তু আজকে ওনাকে দেখে একদম অন্যরকম লাগছে। তবে ওনার কেউ মন আছে? উনি এতদিন আমার সাথে যা করেছেন, তবে সেগুলো কি? একজন নির্দয় মানুষ ছাড়া কেউ পারবে না তার স্ত্রীর সাথে এমন করতে। আমার ভাবতে দেখে আম্মু বলল, কি হলো, তুই ওখানে কি করছিস? ভেতরে আয়। আমি ভেতরে যেতেই আম্মু আমাকে স্যারের পাশে বসিয়ে দিল। আমি ওনার দিকে তাকালাম আর উনিও আমার দিকে। আমরা যতই ঘনিষ্ঠ হই না কেন, আমরা কখনো পাশাপাশি বসিনি, আজকে প্রথম। শুধু রাত ছাড়া উনি কখনোই আমার সাথে তেমন জোর করেননি। করবেন কিভাবে? ওই সময় তো উনি অফিসে থাকতেন। আর আমার উপরে রেগে গেলে বা আমি কোনো ভুল করলে জোর করে আমার ঠোঁটে কিস করতেন শাস্তি স্বরূপ। যাই হোক, উনি নাকি আজকে রান্না করবেন। এটা আবার কি কথা? বাড়ির জামাই নাকি শ্বশুর বাড়ি এসে রান্না করবে, এটা কি বিশ্বাস করা যায়? বিশ্বাস না করলেও এখন করতে হচ্ছে, কারণ উনি এখন রান্না করছেন আর আমি ওনার হেল্পার, মানে পেঁয়াজ মরিচ আমাকে কেটে দিতে হচ্ছে। বাসায় অবশ্যই উনি নিজেই এসব ছুরি দিয়ে করেন, তবে আমরা ছুরি ব্যবহার করি না। আর আমাদের বাসায় যে ছুরিটা আছে ওটা দিয়ে শুধু ফল কোনো মতে কাটা যায়, পেঁয়াজ মরিচ তো অসম্ভব। আমাকেই ওনাকে বটি দিয়ে সব তরকারি কেটে দিতে হলো, পেঁয়াজ মরিচ সব। আমি সব করে আম্মুর কাছে চলে আসলে আম্মু আমায় বলে, এই তুই এখানে কি করছিস? জামাই একা একা রান্না করছে, তো কি করব? তো কি করব মানে ওকে গিয়ে হেল্প কর। আমার সেদিনের কথা মনে পড়ে। এত জোরে হাতটা ধরেছিল যে আমি এখনো ভুলতে পারছি না, আর পারবো না ভবিষ্যতে। তারপর থেকে আর কখনোই ওই রান্না
মানে মাঝে মাঝে যেতাম ফ্রিজের জল মিষ্টি বা পানি খেতে, তাছাড়া অন্য কারণে না। তাই আম্মুকে বললাম, আম্মু বাসায় সব উনিই রান্না করেন, তাই ওনাকে আমার হেল্প করার কোনো দরকার নেই। সে যাই হোক, ওটা ওর বাড়ি, ও যা খুশি করুক, কিন্তু এটা আমাদের বাড়ি। তাই এখন গিয়ে তুই ওকে হেল্প কর, যদি হাতটা পুড়ে যায়। আমি হেসে বলি, কি যে বলো না আম্মু, ওনার আর আগুনে হাত পুড়বে? উনি তো নিজেই। আম্মু আমায় বলতে না দিয়ে বলে, তুই কি এখন যাবি? আমি ভয়ে চলে আসি, কথাটা শেষও হতে দিল না। আমি তো বলছিলাম যে উনি তো নিজেই একটা আগুন আর পাথর, ওনাকে কি আগুনে গ্রাস করতে পারে? উনি তো রোজ রাতে আমাকে ওনার আগুনে গ্রাস করে করে শেষ করে দিলেন। আমায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনি বললেন, তোমার কি মন খারাপ? ভেবেছিলাম তোমায় হয়তো এখানে নিয়ে আসলে মন খারাপ আর থাকবে না, কিন্তু তোমার তো দেখছি এখানেও মন খারাপ। আমি মনে মনে ভাবলাম, উনি বুঝলেন কিভাবে যে আমার সত্যিই মন খারাপ? আমি খেয়াল করলাম উনি তরকারিতে এখনো মশলা দেননি, পেঁয়াজ পুড়ে যাচ্ছে। আরে আপনার রান্না? উনি তাড়াতাড়ি মশলা খুঁজতে লাগলেন, আর আমি তরকারিতে পানি ঢেলে দিলাম অল্প করে, তা না হলে যে সব পেঁয়াজই পুড়ে যেত। কিন্তু এই পানি দেওয়াতে আর তখনই উনি মশলাও দেন, ফলে আমার হাত ওনার দিকে আর ওনার হাত আমার দিকে চলে এসে প্যাঁচ লেগে গেল। ফলে দুজনেরই চোখাচোখি হলো। আমি তাড়াতাড়ি করে দূরে সরে আসলাম, আর উনি ওনার রান্নায় মনোযোগ দিলেন। রান্না শেষ, সবাই খাওয়া দাওয়া করলাম। আম্মু আমাদের রেস্ট নিতে বলে নিজের রুমে গেলেন, কারণ উনি রান্না করেছেন, এখন ওনার রেস্টের প্রয়োজন। আম্মু অনেকবার মানা করলো, কিন্তু না, উনি রান্না করেই ছাড়লেন। আসার সময় উনি আম্মুর জন্য শাড়ি, আব্বুর জন্য পাঞ্জাবি আর ফল মিষ্টি নিয়ে এসেছেন, কিন্তু এসব কখন করলেন আমি তো কিছুই দেখলাম না। তাহলে আসার সময় পেছনের ডিক্কিতে এইসবই রাখছিলেন। দেখলাম উনি বিছানায় নিশ্চিন্তে শুয়ে আছেন, তাই আমি আর ওনার পাশে গিয়ে শোলাম না। পাশেই আমার পড়ার টেবিল আছে, তাই একটা বই নিয়ে সেখানেই বসে পড়লাম। অনেক সময় গল্পের বই পড়তে পড়তে জানি না কখন ঘুমিয়ে পড়েছি। উঠে দেখছি বিকাল। আরে এতদিন পরে বাড়ি আসলাম, আর আমি আম্মু আব্বুর সাথে গল্প করে সময় পার না করে ঘুমিয়ে পড়েছি। এটা কোনো কথা? উঠে বাইরে যেতে হঠাৎ খেয়াল হলো উনিও ঘুমাচ্ছেন। আমি ওনার দিকে একবার তাকালাম, কখনো ওনাকে এভাবে অত দেখিনি। অনেক সুন্দর লাগছে ওনাকে এভাবে ঘুমন্ত অবস্থায়, পুরো বাচ্চা বাচ্চা লাগছে, কি কিউট লাগছে ওনাকে। এই নিয়ে দুইবার ওনাকে এভাবে দেখলাম। হঠাৎ খেয়াল হলো এই মানুষটাই এতদিন আমায় এত অত্যাচার করেছে। আমি আম্মুর কাছে চলে গেলাম। আমি গল্প করতে লাগলাম তাদের সাথে। একটু পরে উনিও উঠে এসে বললেন, বাহ, সবাই গল্প করছে, আর এদিকে যে ছেলেটা নাই তার তো কোনো খোঁজই নেই। আমাকে ভুলে গেলে সবাই? তা কি করে হয়? ছেলেকে সবাই ভুলে যাক, মা কি কখনো ছেলেকে ভুলতে পারে? উনি আম্মুর পাশে এসে বসে বললেন, ঠিক বলেছ মা, আমি জানি সবাই ছেলেকে ভুলে গেলেও মা কখনো ছেলেকে ভুলে যায় না। আমি তো অবাক ওনার কথায়। এসব কি বলছেন উনি? উনি এত ভালো হলেন কবে থেকে? এভাবে পটাতেও জানেন উনি? আমি তো জানতাম না। আমায় এভাবে তাকাতে দেখে উনি কিছু বলতে গিয়েও বললেন না। আমরা সবাই গল্প করে রাতে ডিনার করে চলে আসলাম। আমি গিয়ে আগে শাওয়ার নিলাম। রাতে সেভাবে শাওয়ার নিই না, তবে আজকে ভালো লাগছে না সত্যি। আম্মু আব্বুকে দেখেও না, এই মনটা যেন খুব অস্থির। একটা কষ্ট রোজ রোজ পেতে পেতে আমি এর থেকে মুক্তি চাই। আমি শাওয়ার নিয়ে বাইরে আসতেই উনি বললেন, আজকে হঠাৎ শাওয়ার নিলে যে? এমনি ভালো লাগছিল না তাই, বলে বারান্দায় চলে আসলাম। উনি তো এই টাইমে অফিস থেকে এসে রোজ শাওয়ার নেই, আজকেও ঠিক তাই করলেন। আমি ভাবছি কাল হয়তো কোনো কারণে ওনার মুড অফ ছিল, অথবা উনি টায়ার্ড ছিলেন, তাই আমার কাছে আসেননি বা আমায় জোর করেননি। কিন্তু কয়দিন মনে হয় আজকে উনি আমার কাছে আসবেন, আমার জোর করবেন। মনটা খুব খারাপ হতে লাগলো। উনি হঠাৎ আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, আজ চাঁদের থেকেও একটা জিনিসকে খুব সুন্দর লাগছে, কি জানো? আমি বুঝতে পারছিলাম না যে উনি কখন এসে এখানে দাঁড়িয়েছেন, তাই কিছুটা চমকে উঠে তার দিকে তাকিয়ে বললাম, না।
এতদিন এই জিনিসটাকে আমি খেয়াল করিনি, আজকে দেখলাম সত্যি চাঁদের থেকেও সেটা অসম্ভব সুন্দর। কি সেটা? উনি কথাটাকে ইগনোর করলেন বুঝলাম। উনি বললেন, গান শুনবে? আমি আর কিছু বললাম না, তবুও হয়তো উনি বুঝতে পেরেছেন যে আমি ওনার গান শুনতে চাই, তাই একটু পরেই বললেন। আমি ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। সত্যি উনি অনেক সুন্দর গান করেন। হঠাৎ বৃষ্টি চলে আসে, আমার মন কিছুটা ভালো হয়ে যায়। আমি বললাম, আমি কি একটু ছাদে যেতে পারি এই সময়ে, প্লিজ? উনি ওকে বলতেই আমি দৌড়ে ছাদে গিয়ে ভিজতে লাগি। উনিও আমার পেছন পেছন এসে বললেন, তুমি না এখনই শাওয়ার নিলা, তাহলে কি এখন আবার ভেজা ঠিক হলো? তাতে কি হয়েছে? আসলে মন যেটুকু খারাপ ছিল বা মনে যেটুকু কষ্ট ছিল, আমি তা সব দূর করতে চাই এই বৃষ্টির পানিতে ভিজে। আমি বৃষ্টি উপভোগ করছি। হঠাৎ আমি পেছনে ফিরতে দেখি উনি কখন আমার খুব কাছে চলে এসেছেন। আমি বললাম, আপনি? উনি কিছুই বললেন না। ওনার চোখের দিকে তাকিয়ে আমার খুব অন্যরকম ফিল হলো। আমি কিছুটা ভয় পেয়ে পেছনে যেতেই উনি আমায় একটা হ্যাঁচকা টান দিয়ে তার কোলে তুলে নিলেন। আমি বললাম, এ কি করছেন আপনি? নিজের মুখ বন্ধ রাখো। আমি কিছু বলতাম কিন্তু ভয়ে আর বলতে পারলাম না। আজকে ওনার চোখের দৃষ্টি খুব অন্যরকম লাগছে, যেন উনি কোনো এক ঘোরের মধ্যে আছেন। উনি আমায় নামিয়ে দিতেই আমি চলে যেতে লাগলে আবার আমায় হাত ধরে নেয়। আমি বুঝতে পারছি না উনি এসব কি করছেন। উনি ধীরে ধীরে আমার কাছে এসে আমায় পেছন থেকে জড়িয়ে ধরে, আমার চুলে ওনার মুখ গুজে দেন। হঠাৎ একটা বাজ পড়তেই আমি ভয়ে পালাতে লাগলেই আমি নিচে গড়িয়ে পড়ে যাই আর উনি আমার উপরে। আমি শব্দ করে উঠি। আর এদিকে উনি আমার উপরে পড়েছেন তো পড়েছেন, এমন ভাবে পড়েছেন ওনার ঠোঁট গিয়ে পড়েছে আমার কাঁধে। উনি অনেকবার আমার কাছে এসেছেন, কিন্তু এমন অনুভূতি কখনোই হয়নি। আমি ভয়ে চোখ মুখ বন্ধ করে নি। বুঝলাম উনি উঠেছেন, তাই চোখ খুলে দেখতেই দেখি উনি আমার দিকেই তাকিয়ে আছেন। উনি যেহেতু আগে থেকেই আমার দিকে তাকিয়েছিলেন, আর তাই আমিও চোখ খুলতেই চোখাচোখি হয়। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নি। জানি না কেন আজ খুব লজ্জা লাগছে। উনি তাড়াতাড়ি উঠে সিঁড়ির দিকে চলে গেলেন, আবার থেমে বললেন, তাড়াতাড়ি রুমে এসো, চেঞ্জ করে নাও। অবশ্য আমার দিকে তাকালেন না, কেন আমি এটা বুঝলাম না। আমিও কথা মতো একটু পরেই নিজের রুমে চলে গেলাম। দেখছি ততক্ষণে উনি একটা শুকনো কাপড় পরে আছেন। আমি তাড়াতাড়ি আমার এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বাইরে আসতে দেখি উনি আমার বিপরীত পাশে ঘুরে একবারে লাইট অফ করে শুয়ে আছেন। আমি চুল ভালো করে মুছে শুয়ে পড়লাম ওনার বিপরীতে ঘুরে। ভাবলাম আজকে হয়তো উনি আমার সাথে জোর করবেন, কিন্তু না, আজকে উনি আমায় কিছু করলেন না, এমনকি স্পর্শও না। আমি ঘুমিয়ে পড়লাম। আজকে ভোরে ঘুম ভাঙলে নিজেকে ওনার বুকে আবিষ্কার করি। আমি তাড়াতাড়ি ওনাকে ছেড়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়েই নামাজ পড়ে নিলাম। উনি খুব অলস, কখনো ওনাকে ফজরের নামাজ পড়তে আমি দেখিনি। তবে ওনার এই বাড়িতে অবশ্য একটা নামাজ রুম আছে, ওখানে আমি নামাজ পড়ি।